কামারহাটিতে কি এবার চাপে মদন মিত্র? 2026-এর লড়াই কতটা কঠিন তার কাছে? দীর্ঘদিন জেলবন্দি দশা বিরোধীদের কাছে কতটা ধারালো অস্ত্র? কামারহাটি বিধানসভা কেন্দ্রে 2026-এর ভোটে তৃণমূল, বিজেপি নাকি সিপিএম কে জিতবে? ব্যক্তিগত জনপ্রিয়তা, জনসংযোগের ধরন ও দাদা ইমেজ ভোট রাজনীতিতে কতটা কাজে আসবে? তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কামারহাটি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক হাওয়া কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ? সিপিএম কিংমেকার হিসেবে কামারহাটিতে কত বড় ভূমিকা নিতে পারে 2026-এর বিধানসভা নির্বাচন? পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অনন্য চরিত্র মদন মিত্র। ছাত্র রাজনীতি থেকে শুরু করে রাজ্যের মন্ত্রিসভা, তারপর বিতর্ক, কারাবাস এবং আবার প্রত্যাবর্তন, সব মিলিয়ে তার রাজনৈতিক জীবন যেন এক সিনেমার চিত্রনাট্য। রাজনীতিতে তার হাতে খড়ি কংগ্রেস ঘরানায়। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের গঠনের পর তিনি দলের অন্যতম বিশ্বস্ত সৈনিক হয়ে ওঠেন। সংগঠনের কাছ থেকে জনসংযোগ, সব ক্ষেত্রেই নিজের আলাদা ছাপ রাখেন মদন মিত্র। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর রাজ্যের মন্ত্রিসভায় জায়গা পান। পরিবহন, ক্রীড়া ও আবাসন বিভিন্ন দপ্তরের দায়িত্ব সামলান। সেই সময় তিনি একদিকে যেমন প্রশাসনিক দায়িত্বে ছিলেন, তেমনি অন্যদিকে তার দাদাগিরি স্টাইল এবং সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা তাকে আলাদা জনপ্রিয়তা দেয়। মদন মিত্রের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ধাক্কা আসে সারদা চিট ফান্ড স্ক্যামের সময়। এই ঘটনায় তাকে গ্রেফতার হতে হয়। দীর্ঘদিন জেলবন্দি থাকার পর জামিনে মুক্তি পান। এই অধ্যায় তার রাজনৈতিক কেরিয়ারে বড় বিতর্কের জন্ম দেয় এবং বিরোধীদের আক্রমণের প্রধান অস্ত্র হয়ে ওঠে। রাজনীতিতে তার প্রত্যাবর্তনও সমান নাটকীয়। ধীরে ধীরে তিনি আবার সক্রিয় রাজনীতিতে ফেরেন এবং সংগঠনের ভিত মজবুত করতে শুরু করেন। 2021 সালে বিধানসভা নির্বাচনে কামারহাটি থেকে জয়ী হন তিনি। প্রমাণ করেন বিতর্ক সত্ত্বেও তার ব্যক্তিগত জনপ্রিয়তা এখনো অটুট। 2021-এর পর 2026 সেই কামারহাটি বিধানসভা কেন্দ্র থেকে তিনি আবারও প্রার্থী। তবে তার আগে এখানে একচেটিয়া প্রভাব ছিল বামেদের। 2001 ও 2006 সালে বিধানসভা নির্বাচনে এখানে জয়লাভ করেন সিপিআইএম এর মানস মুখার্জি। 2011 সালে জয়লাভ করেন মদন। তার পরের টার্মে ফের এই কেন্দ্রে জয়ী হন সিপিএম এর মানস মুখার্জি। 2021-এ ফের জয়লাভ করেন তৃণমূলের মদন মিত্র। এবার কামারহাটি বিধানসভা কেন্দ্রে মদন মিত্রের বিপরীতে প্রতিপক্ষ হিসাবে সিপিএম এর সেই মানস মুখার্জি। বিজেপির প্রার্থী করা হয়েছে অরূপ চৌধুরীকে। কংগ্রেস ও জেউপি এখানে প্রার্থী দিয়েছে। তাহলে এবারের লড়াইটা কতটা চ্যালেঞ্জ মদন মিত্রের কাছে? এই কেন্দ্রে পরিচিত মুখ মদন মিত্র। তার ব্যক্তিগত জনপ্রিয়তা, জনসংযোগের ধরন এবং দাদা ইমেজ দীর্ঘদিন ধরে ভোট রাজনীতিতে বড় ভূমিকা নিয়েছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে স্বাভাবিকভাবেই কিছু অসন্তোষ তৈরি হয়েছে। স্থানীয় উন্নয়ন, নাগরিক পরিষেবা বা দুর্নীতির অভিযোগ, এই সব ইস্যুকে হাতিয়ার করে বিরোধীরা ময়দানে নামছে। ফলে ভোটারদের একাংশ পরিবর্তনে ইচ্ছা তৈরি হওয়াটাও স্বাভাবিক ব্যাপার। বিরোধীদের কৌশল, বিজেপি এবং বাম কংগ্রেস দুপক্ষই কামারহাটিতে নিজেদের জমি শক্ত করার চেষ্টা করছে। ভোট মেরুকরণ এবং সংগঠনের জেরে তারা লড়াইকে ত্রিমুখী করে তুলতে চাইছে। এতে সরাসরি চাপ বাড়বে মদন মিত্রের উপর। মদন মিত্রের ব্যক্তিগত ইমেজ এখন বড় সম্পদ, কিন্তু নির্বাচনে জয়ের জন্য বুথ স্তরের সংগঠন কতটা শক্তিশালী সেটাই শেষ পর্যন্ত নির্ধারণ করবে ফলাফল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কামারহাটিতে রাজনৈতিক সমীকরণ মূলত তৃণমূল ও বিজেপির মধ্যে সীমাবদ্ধ।
বামফ্রন্ট একসময় এই অঞ্চলে যথেষ্ট শক্তিশালী থাকলেও গত কয়েকটি নির্বাচনে তাদের সংগঠন ও ভোট ব্যাংক অনেকটাই কমেছে। ফলে সরাসরি জয়ের দৌড়ে তারা এখন অনেকটাই পিছিয়ে। তারা সরাসরি জিততে না পারলেও কিং মেকার হিসেবে বড় ভূমিকা নিতে পারে। বিশেষ করে যদি বাম ভোটের একটা উল্লেখযোগ্য অংশ তাদের দিকে ফিরে আসে, তাহলে তৃণমূল বা বিজেপি যে কোনো এক পক্ষের ক্ষতি হতে পারে। এর ফলে লড়াইটা আরো হাড্ডাহাড্ডি হয়ে উঠতে পারে। অন্যদিকে কংগ্রেস বা জেইউপির মতো দলগুলোর প্রভাব এই কেন্দ্রে খুবই সীমিত। এককভাবে জেতার মতো শক্তি তাদের নেই। সব মিলিয়ে কামারহাটিতে 2026-এর ভোট সিপিএম বা অন্য কোনো দলের জয়ের সম্ভাবনা তুলনামূলকভাবে কম হলেও তাদের উপস্থিতি পুরো ফলাফলের অঙ্ক বদলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।